14 সেপ্টেম্বরের হার এবং অনেকের বিতর্কের পর প্রতিটি পাকিস্তানি ফ্যানের একটাই দাবি ছিল, আমরা চাই 21-এর ম্যাচের মতো একটা ম্যাচ। কিন্তু এই 21-এর ম্যাচে পাকিস্তানিদের জন্য কোনো ট্রমার চেয়ে কম ছিল না। এই ম্যাচে দেখে এখন এটা নিশ্চিত হয়ে গেছে যে ভারত আর পাকিস্তানের এই রাইভালরি এখন পুরোপুরি একপক্ষীয় হয়ে গেছে। গত ম্যাচের পর যখন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের কাছে এই রাইভালরি নিয়ে প্রশ্ন করা হয়, তিনি তখন স্পষ্ট করে বলে দিয়েছিলেন, যদি স্কোর লাইন 10/1 বা 10/0 হয় তাহলে রাইভালরি আর কোথায় থাকে। অনেকের কাছে এই কথা হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু এটাই বাস্তবতা আর আমাদের এটা মেনে নিতে হবে। কারণ এই ম্যাচের পারফরমেন্সের পর এটা সবাই বুঝে গেছে যে পাকিস্তানের পক্ষে ভারতের সঙ্গে জেতা তো দূর, তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করাও এখন একটা বড় চ্যালেঞ্জ। এশিয়া কাপের এই সংঘর্ষে সবাই ভেবেছিল পাকিস্তান কিছু বিস্ফোরক কিছু একটা করবে, কারণ আগের ম্যাচে আম্পায়ার এবং হ্যান্ডশেক নিয়ে বিতর্কের পর ফ্যানরা আশা করেছিল যে পাকিস্তান শক্তিশালী পূর্বাবর্তন করবে, যেমনটা তারা 2022 সালে এশিয়া কাপে করেছিল। কিন্তু এত সমর্থন এবং উৎসাহর পরেও যে পারফরমেন্স এলো তাতে ফ্যানদের সমালোচনা করা আর ট্রোল করা তো বটেই। পাকিস্তান বনাম ভারত বিশ্বের ক্রিকেটের সবচেয়ে হাইপ ম্যাচ। একটা সময় ছিল যখন এই ম্যাচ শুধু ক্রিকেট ছিল না, একটা জুনুন ছিল। কিন্তু আজ সেই রেভালরি তার ঝাঁঝ হারাচ্ছে। হাইপ এখনো তৈরি হয়, কিন্তু মাঠে সেই উত্তেজনা আর পাওয়া যায় না। প্রশ্ন হলো, কেন এমন হচ্ছে? একটা রাইভালরি তখনই টিকে থাকে যখন দুই দলের মধ্যে প্রতিবন্ধকতা সমান হয়। যেমন আসে যে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড, এই দুই দল যখনই খেলে তখনই উচ্চমানের ক্রিকেট দেখা যায়। দুই দলই তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করে। কিন্তু ভারত বনাম পাকিস্তানের কথা বললে এখানে ভারতের ব্যাটিং অত্যন্ত খুবই ভালো। অলরাউন্ডার শক্তি এবং ম্যাচের মানসিকতা অনেক এগিয়ে গেছে। যখন এক পক্ষ থেকে লড়াই আসে না, তখন রাইভালরি কেবলমাত্র নামই থেকে যায়। পাকিস্তান ক্রিকেটের পতনের কারণে এই রাইভালরি আর আগের শক্তি ফিরে আনতে পারছে না। এখন শুধু ভারতের একপক্ষীয় আধিপত্যই দেখা যায়। 2015 সালের পর থেকেই এই রাইভালরিতে পতন শুরু হয়েছিল। তবে 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং 2021 সালের টি-20 বিশ্বকাপ ছিল পাকিস্তান ক্রিকেটের জন্য এই রাইভালরির শীর্ষ মুহূর্ত। কিন্তু 2021-এর পর থেকে পাকিস্তান যে পতন হয়েছে তার তুলনা মেলা ভার। 23 অক্টোবর দুবাইয়ের সেই মাঠে পাকিস্তান অবশেষে বিশ্বকাপ ভারতকে 10 উইকেটে বড় ব্যবধানে হারায়। এটা ছিল পাকিস্তানের দলের জন্য একটি বিশাল অর্জন। শাহিন আফ্রিদির সেই মারাত্মক ওপেনিং স্কেল, বাবর রিজওয়ানদের অপ্রতিরোধ্য ওপেনিং জুটি সেই ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সেদিন পাকিস্তানি ফ্যানদের জন্য এটা কেবল একটা জয় ছিল না, সবাই ভেবেছিল এবার রাইভালরি নতুন দিকে মোড় নেবে, ভারসাম্যপূর্ণ টান টান ম্যাচ হবে। কিন্তু বাস্তব গল্পে উল্টো হয়ে গেল। যেখানে পাকিস্তান দলের এই ম্যাচের পর তাদের শীর্ষে পৌঁছানো উচিত ছিল, সেখানে তারা তাদের সবচেয়ে খারাপ পতনের দিকে গেল। এরপর থেকে ভারত প্রতিটি ম্যাচে পাকিস্তানের উপর আধিপত্য বিস্তার করেছে। এই সাম্প্রতিক ম্যাচে পারফরমেন্সের ফ্যানদের খুব কষ্ট দিয়েছে। এটা এমন একটা ম্যাচ ছিল যেটা পাকিস্তান হারতে পারতো না। একদিকে পাকিস্তানের সম্মান দাঁড়িয়েছিল, অন্যদিকে প্রথম 10 ওভারে মোমেন্টামও তাদের হাতে চলে এসেছিল। বলা যায় শুরুতেই গলায় ছুরি ধরে ফেলেছিল, কিন্তু তারপর দুর্বল অধিনায়কত্ব পুরো দলকে নিচে নামিয়ে দিল। পুরো ম্যাচে খারাপ সিদ্ধান্তের কারণে ম্যাচটা থালায় সাজিয়ে ভারতের হাতে তুলে দেওয়া হলো। যেভাবে শুরু হয়েছিল সবকিছু তাদের পক্ষে যাচ্ছিল। প্রথম 10 ওভারে খেলা তাদের হাতে ছিল, মনে হচ্ছিল পাকিস্তান সহজেই 190-এ পৌঁছে যাবে। কিন্তু দল বরাবর একই ভুল করে, যেগুলো কবে সংশোধন হবে জানা নেই। অধিনায়ক বদল করা হলো, ইন্টেন্টের নামে দল বদলানো হলো, কিন্তু এখনো শেখা যায়নি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত কিভাবে নিতে হয়। ব্যাটিং অর্ডারে ঠিক করা যায় না। ক্রুশিয়াল ম্যাচের আগে পরীক্ষা নিরীক্ষা চলতে থাকে যাতে দলে কোনো স্থিতিশীলতা না আসে। এই ভারতের আগের ম্যাচে যেখানে পরিস্থিতি আক্রমণাত্মক খেলার দাবি করছিল, সেখানে হোসেইন তালাতকে পাঠানো হলো। কিন্তু যখন এই সিদ্ধান্তের সমালোচনা হলো, তখন পরের ম্যাচে যখন ইনিংস স্থিতিশীল করার প্রয়োজন ছিল, তখন হোসেইন তালাতকে বলা হলো আক্রমণাত্মক খেলতে। ভাগ্য ভালো, সে পরিস্থিতি ঠিকঠাক বুঝে প্রথম ইনিংসে গড়ে তারপর শট খেলেছে।
নইলে শ্রীলঙ্কার ম্যাচেও হারতে হতো। এটা তো অধিনায়ক আর কোচের মানসিকতার ঘাটতি। অন্যদিকে আমাদের প্রতিবেশী দেশ পরিষ্কার মানসিকতা নিয়ে মাঠে নামে, তাই তারা যখনই আমাদের বিরুদ্ধে খেলতে আসেন তাদের গ্রাফ আমাদের থেকে উপরে থাকে। যখন বোলিংয়ের পালা এলো তখন একটা মুহূর্তেও এলো না যে বলা যায় ভারতীয় দল এখানে আটকে গেছে। এতটা আলগা বোলিংয়ের জন্য ভারতীয় ব্যাটসম্যানরা আমাদের বোলারদের আরামে খেলেছে। পাকিস্তানের বোলিং আক্রমণ দেখে সত্যি মনে হচ্ছিল শর্মা আর গিল নেট প্র্যাকটিস করতেছে। অভিষেক শর্মা তো প্রথম বল থেকেই শাহিনের কাজ শেষ করে দিয়েছিল। মনে হয়নি সে প্রিমিয়াম ফাস্ট বোলারের বিরুদ্ধে খেলছে। শাহিনের কাছে আমার একটাই অভিযোগ, আপনি দলের প্রধান এবং সবচেয়ে অভিজ্ঞ ফাস্ট বোলার, আপনার বোলিং দেখে কিছুই বোঝা যাচ্ছিল না। না সুইং না লাইন দিলেন ঠিক। একটা বাউন্ডারি খাওয়ার পর আপনি হতাশ হয়ে যাচ্ছিলেন। ঠিক আছে, পিচ সুইং দেয়নি, কিন্তু লাইন লেন্থ তো ঠিক রাখতে পারতেন। দলের প্রধান বোলারকে এভাবে মার খেতে দেখতে গেলে কিন্তু তার কাছে এতটা ক্ষমতা ছিল না যে সে বোলিং দিয়ে তাদের মুখ বন্ধ করে দিতে পারে। একটা সময় ছিল যখন 83 রানের ডিফেন্ড করতে হয়েছিল, তখন আমির বল হাতে নিয়ে ভারতীয় ব্যাটসম্যানদের কাটিয়ে দিয়েছিল। 2016 সালের ম্যাচে আমিরের সামনে ভারতীয় ব্যাটসম্যানরা একবারে কেঁপে উঠেছিল। এটাই একজন ফাস্ট বোলারের শক্তি, এভাবে দেশের প্রতিনিধিত্ব করতে হয়। আপনি অন্তত আপনার সেরাটা দিন। যখন দলের সিনিয়র বোলাররা এই অবস্থা, তখন বাকি বোলারদের কি করবে? সত্যিই বাকি বোলারদের মধ্যে কোনো জান ছিল না। শুধু হ্যারিস রৌফ ছিলেন যিনি পুরো দলকে আত্মবিশ্বাস নিয়ে ঘুরছিলেন। বাকিদের মুখ ঝুলে গিয়েছিল। যখন দল এই পরিস্থিতিতে পড়ে, আত্মবিশ্বাস হারায়, তখন অধিনায়কের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন অধিনায়কের কাজই হলো দলকে একটা ইউনিট হিসেবে রাখা, দলকে উৎসাহিত করা। কিন্তু আপনি একবারও বোলারদের কাছে গেলেন না। এই ম্যাচটা আর ক্রিকেটের ছিল না, এটা ছিল অহংকারের লড়াই। এখানে যদি আপনি পারফর্ম করতেন তাহলে আপনার একটা ভালো ইমেজ তৈরি হতো, কিন্তু এই সুবর্ণ সুযোগ আপনার হাতে ছিল আর আপনি তার নিজের হাতে নষ্ট করছিলেন। ভারতের ব্যাটিংয়ের সময় সবচেয়ে বড় সমস্যা ছিল আপনি বোলারদের ঠিকঠাক ব্যবহার করতে পারেন। মোহাম্মদ নওয়াজকে পুরো ম্যাচে একটা ওভারও দেওয়া হয়নি, আর হারিস রৌফকে যেখানে টানা 3 ওভার দরকার ছিল সেখানে আপনি সাইম আইয়ুবের হাতে বল তুলে দিয়েছিলেন। না কোনো চাপ তৈরির চেষ্টা, না আক্রমণাত্মক ফিল্ড প্লেসমেন্ট, শুধু ডিফেন্সিভ আর বিভ্রান্তিকর অধিনায়কত্ব দেখা গেল। 1-2 বার যদি বোলারের কাছে গিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলার চেষ্টা করতেন তাহলে বাকিদের মধ্যেও জোশ আসতো। আপনার উপর এত কিসের চাপ ছিল? হ্যান্ডের থেকে প্রচুর সমর্থন পেয়েছেন, বোর্ডের থেকেও সমর্থন পেয়েছেন, কিন্তু মাঠে আপনার শারীরিক ভাষা পুরোপুরিভাবে পরাজিত মানুষের মতো ছিল। পিসিবির কাছে আমার একটাই প্রশ্ন, বাবর রিজওয়ানকে সরিয়ে আপনারা দলে ইন্টেন্ট এনেছেন, কিন্তু ইন্টেন্ট কি শুধু আঘাতমূলক ক্রিকেট খেলা না? ইন্টেন্ট এটাও মানে যে আপনার খেলোয়াড়রা মাঠে গিয়ে পুরো জান লড়িয়ে দিবে, অন্তত মানসিকভাবে এতটাই শক্তিশালী হবে যে শক্তিশালী দলের সঙ্গে চোখে চোখ রেখে লড়তে পারবে। প্রথমার্ধে এটা দেখা গিয়েছিল, কিন্তু বোলিংয়ের শুরুতেই দলের মনোবল এতটাই নিচে নেমে গেল যে পাওয়ার প্লের মধ্যেই সব খেলোয়াড়ের মুখ ঝুলে গেল। সত্যি তারা একদম অসহায় লাগছিল। এটা পাকিস্তানি ক্রিকেটের নতুন কিছু নয়, এই দলটা খুব তাড়াতাড়ি চাপের মুখে পড়ে যায়। ম্যাচের আগে খেলোয়াড়দের মানসিকতা স্বাস্থ্যের জন্য সাইকোলজিস্ট নিয়োগ করা হয়েছিল, কিন্তু তাতেও কোনো পার্থক্য দেখা যায়নি। এর সমাধান একটাই, পুরো বছর শুধু ছোট দলের বিরুদ্ধে খেলে সময় কাটানো হয়, আর সেই জয় নিয়ে এমন হাইপ তৈরি করা হয় যেন বিশ্বকাপ জিতে ফেলেছে। যখন আপনার বড় দলের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতাই থাকবে না, তখন এমন কোনো টুর্নামেন্টে বড় দলের মুখোমুখি হলে আপনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। আর আমরা তা দেখে ফেলেছি। গত ম্যাচে সুপারপুরের লাস্ট ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খুব একটা আহামরি ব্যাটিং করেন, তারা বোলিংয়ের জন্যই জিতেছে। তাই বলা যায় পাকিস্তান দলটি এখনো আরও উন্নয়ন করা প্রয়োজন। সামনে কালকে আমরা ফাইনাল দেখতে পারবো, আশা করি ফাইনালে তারা ভালো পারফরমেন্স দিবে এবং আমাদের ভালো একটি ফাইনাল উপহার দিবে। আশা করি পাকিস্তান আর ভারতের মধ্যে ভালো একটা লড়াই হবে আর আমরা যেন সেটা দেখে মজা উপভোগ করতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেওয়া, চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।